দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনিম রোজ লাখি। সমাপ্তি পর্বের প্রথম খণ্ড, পাঠ ৭১। মীর জাফর শনের দাফনের কাজ সম্পন্ন হয়েছে। গ্রামের প্রায় প্রতিটি মানুষ অংশগ্রহণ করেছিল তার জানাজায়। তাকে তার মায়ের পাশে শুয়ে রাখা হয়েছে। সেই নিদ্রায় মগ্ন যে এই নিদ্রা থেকে আর ফিরে আসবে না সে। মায়া একটু স্বাভাবিক হয়ে পরক্ষণে পূর্বের রূপে ফিরে যায়। গতকাল থেকে ঘরের মধ্যে দবন্দিতে বসিয়াছিল সে। না সে ঘুম, না খাওয়া দাওয়া, না থাকবে একটার কিছু স্বাভাবিকতা। রাফিদ আর রাহির মিলে খুব কষ্টে মায়ের দরজা তখন খুলেছিল। তারা ভয় পেয়ে গিয়েছিল এই বুঝি মায়া কিছু করে বসলো। মায়া ঠিক আছে, বেঁচে আছে, মরে যায়নি, শুধু ভেতরের আত্মাটা মৃত। জয়ন্তন বেগম জোহরের নামাজ যে সময় নামাজের ঘরে বসে আছেন, চোখ বেয়ে জল পড়ছে মোনাজাতে। তা সবটুকু দোয়া মীর এবং মায়াকে ঘিরে। মায়ের আত্মচিৎকার, হাহাকার, বিয়ে হতেই সে বিধবা হওয়াটা সব যেন একটা দুঃস্বপ্নের মতোই হয়ে গেছে। তিনি ঘুম থেকে উঠে দেখবেন সবকিছু স্বপ্ন। মীর বেঁচে আছে, পুরো বাড়ি জুড়ে আনন্দ অটুট। চোখ ফুটে জল গড়িয়ে পড়ছে তার, বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্নার দেওয়ালও শুনছে, দেখছে। ওদেরও যেন সহ্য হচ্ছে না এই কান্না। সবকিছু ঠিকঠাক হয়ে যেত, দুঃস্বপ্ন হয়ে যেত ভাবতেই শালক দূর থেকে দাঁড়িয়ে দেখলো মীরের সমাধিটা মায়ের সাথেই আছে। তাকে গৌরী শাহানারা ধরে রেখেছে। মীরের কবরের সমাধির ফলক তৈরি করা হচ্ছে। চারপাশে লোক সমাধির কাজে নিয়োজিত। মাথার দিকটা সমাধির ফলক সামনে যেতেই একজন রাজমিস্ত্রি ঘাড় ঘুরিয়ে তাকায় তাদের দিকে। জিজ্ঞেস করে মৃত ব্যক্তির নাম, জন্মসাল, মৃত্যুদিন। বাবার নাম জিজ্ঞেস করলেন। মীরের নামের সাথে তার মৃত শব্দটা যুক্ত করেছে। মৃত মীর এর জন্মসাল জিজ্ঞেস করে। প্রশ্নটা শুনতেই থমাস কুকড়ে গেল যেন। বুকের ভেতর চাপা ব্যথাটাও যেন বেরিয়ে গেল। মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন মীর দুনিয়াতে আসে। তার স্ত্রী রুম্পা বেগমের মৃত্যুর আগে তার অন্তঃসত্ত্বা থাকাকালীন বলতেন কতবার, আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানকে দেখে রাখবেন, আমি বেঁচে থাকবো বলে মনটা সায় দিচ্ছে না, তবে আমি দোয়া করি আমার অনাগত সন্তানের জন্য। সৃষ্টিকর্তা যেন ওকে দুনিয়ার আলো দেখায়, জীবনটা ওর আলোয় আলোকিত ভরে যাক। আলোর ভরে উঠতেই তার জীবন কিন্তু হঠাৎ যেন থেমে মৃত্যুর ঘটনায় সে দুয়ারে সব থামিয়ে দিয়েছে। থমাসের মন কাঁদে, বলতে ইচ্ছে করছে আমাকে আমার সন্তানের সাথে কবর দিন, বেঁচে থেকে আমি আর কি করব। সব বলে একমাত্র সন্তানকে ঘিরে দুনিয়ার বুকে বেঁচে থাকার এক তীব্র ইচ্ছা জন্মেছিল তার মনে। রুম্পা বেগম চলে যাওয়ার পরই কত যে বলেছিল, বিয়ে কর, নতুন করে জীবন শুরু কর। গেলেন না সে এই জীবনে। নতুন জীবনে বলতে তো তিনি মীরকে একমাত্র সন্তানের মতোই দেখেছে, আর তো কিছু খুঁজতে চায়নি। জানতেন আজ সেই জীবন হারিয়ে গেছে। মরহুম মীর জাফর শন, পিতা থমাস শন, জন্ম ১ জানুয়ারি ১৯২৩ খ্রিস্টাব্দ, মৃত্যুর তারিখ ১ জানুয়ারি ১৯৫৩ খ্রিস্টাব্দ। রাজমিস্ত্রির সমাধির ফলকের সকল কাজ সম্পন্ন করলেন। শহর থেকে সন্ধ্যার দিকে আলিমনগরে এসে পৌঁছেছে সাইদ আলী মির্জা, তার স্ত্রী রত্নাবতী বেগম। সাইদ সংক্ষেপে রত্না বলেই ডাকেন। গতকাল ছেলের ফোন পেয়ে আজ এসেছে আলিমনগর। রত্না বেগম মোটেও পছন্দ করেন না গ্রাম। আসতে থেকে নাক কুচকে রেখেছে সে। কখন শহরে পৌঁছাবে সেই চিন্তায় ছিল, কিন্তু ছেলেকে মর্মাহত দেখে কিছুটা ভেঙে পড়েছিলেন রত্না। চৌধুরী বাড়ির প্রতিটি মানুষের মুখে গম্ভীর্য। উনি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করেন আহিরকে। জানতে চাই কি হয়েছে। আহির কোনো জবাব না দিয়ে রত্নাকে জড়িয়ে কেঁদে ওঠে। রত্না ঘাবড়ে যায়। ছেলেকে বিশ্বাস করেন বারংবার। কি হয়েছে? যে মেয়ের জন্য আহিরকে ডেকেছিল সে নিশ্চিত করেছে ভেবেছিল, কিন্তু হঠাৎ তিনি মায়াকে দেখেই সাদা শাড়িতে থমকে যান তিনি। বৈঠকখানার শোকের সমাবেশ বসে আছে সকলে, তাদের মাঝে নেই আহির ও রাফিদ। সারা সন্ধ্যায় বসেছিল মীরের কবরের পাশে। গতকাল অবধি তিনজন বেশ আনন্দে ওয়াদায় ছিল, আর আজ তাদের মধ্যে থেকে যোজন যোজন দূরত্ব। মীর নামক মানুষটি মাটির ঘরে শায়িত। তাদের প্রাণপ্রিয় বন্ধু ভাই ওই যে ওই কবরে শুয়ে আছে। রাফিদের কলিজা পড়ে উঠল। চোখের জলকে সামলে নিতে পারল না। টইটম্বুর হয়ে অস্তিত্ব গাল বেয়ে পড়ল। বোবা কান্নায় ভেঙে পড়ে সে। মুহূর্তেই বা হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে ফেলল। আজকে মীরের জায়গায় আমার থাকার কথা ছিল বলে রাফিদ।
আহির তার কাঁধে হাত রাখে, শুধু কিছু বলল না। আমি সম্রাট নিষাদের বংশধরদের ছাড়ব না। রাফেদের কণ্ঠে তেজ, রাগ, প্রতিশোধের এক প্রতিচ্ছবি ফুটে উঠল। আহির বলল, ভুলটা আমাদের। সেদিন কবিরকে বাড়িতে আনাটা উচিত হয়নি। ওনার উদ্দেশ্য ছিল এই বাড়িতে আসা। লোকটি বুঝতে পারেনি মীর এই বংশের সন্তান নয়। বুঝবেই বা কি করে? শয়তান লোকটা আসার পর থেকেই তো ঘরের মধ্যে বন্দি ছিল। খাবার টপ দিয়ে তার ঘরে দিয়ে আসতে হয়েছে। এতটা সম্মান ও ভালোবাসা দেওয়ার এই বেইমানি করলো। আহির নিঃশব্দ, বন্ধ আবার করলো নিঃশ্বাসটা। মীর যদি বিয়ের বিষয়টা গোপন না রাখতো তাহলে হয়তো মীর বেঁচে থাকতো। যদি পরিবর্ষ আশেপাশের মানুষ ও জানতো বিয়েটা মীরের সাথে, তবে কবির বুঝে যেত মীর আমজাদ আঙ্কেলের সন্তান নয়। সেদিন যদি রত্ন খচিত পেন্ডেন্ট লকেটের গলায় না পরিয়ে দিতাম, ওকে জমিদারের ছেলে বলে পরিচয় না করাতাম, তবে হয়তো বেঁচে থাকতো মীর। আহির শুধু তাকিয়ে দেখলো রাফিদের আফসোসের প্রতিটি সুর। পদক্ষেপে ভুল দেখাচ্ছে। আজ যে ভুলগুলো না হয়েছে মীর বেঁচে থাকতো, কিন্তু তার বদলে সে যে মরতো এটা ভাবলো না। আমি অরুণের দিকে খোঁজ করেছি। সম্রাট নিশাত আলিমনগর নেই, কোথায় গেছে কেউ জানে না। হয়তো ওনার উদ্দেশ্য সফল হয় দূরে চলে গেছেন। বাকি রইল শেফালি, ওকে দিয়েও কবির তার উদ্দেশ্য হাসিল করেছে। ওরা জানে ওদের ধরতে পারলে বেঁচে থাকতে পারবে না নিশ্চিত, তাই দূরে কোথাও চলে গিয়েছে। আজ না হোক কাল ফলাফল ঠিকই পাবে ওরা, বলল রাফিদ বলেই গাটা হেলিয়ে রেলিংয়ের পাশের বেঞ্চে। আহির তখন মনে করে মোহিনীর কথা। আচমকা যেন ওর কথা মনে পড়তেই আহির শান্ত গলায় বলল, রাফিদ, তোর না গতকাল মোহিনীর দিকে বিয়ে করার কথা ছিল? দিঘির পাড়ে অপেক্ষা করবি। তুই তো যাসনি, আর ওর খোঁজ নিয়েছিস? আর সারা দিন পার হয়ে গেছে, একটিবারও খোঁজ নেওয়ার দরকার ছিল। রাফেদ ভাবে মোহিনীর কথা। মীর হারিয়ে যাওয়ার সবকিছু ভুলে গিয়েছে প্রায়। গতকাল মেয়েটাই তো অপেক্ষা করেছিল, নিশ্চিত এতক্ষণ অভিমান করে বাড়ি ফিরে গেছে। তোর এখন যাওয়া দরকার ওর বাড়ি, কোনোভাবে খোঁজ নেওয়া দরকার। রাফিদের মন শীতল হলো হঠাৎ। কোনো এক অজানা কারণে সর্বাঙ্গ কেঁপে ওঠে। অবস্থান ত্যাগ করে উঠে দাঁড়ালো। তাদের পারিবারিক কবরস্থানের দিকে তাকায়। মীরকে যেন দেখতে পেল। দৃঢ় তৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নিল। পুনরায় চোখ কষকে তাকালো। নেই কোথাও মীর। হ্যালুসিনেশন হচ্ছে তার। মোহিনীর বাড়ি যাবে ভেবে নিশ্চিত করলো। রত্নবতী বেগম গৌরীকে ডেকে নিয়ে ছাদে এসে বসলো সবার আড়ালে। গৌরী বুঝতে পারে না তার চোরের মতো আড়ালে ডাকার কারণ কি। গোপনে খুনের পরিকল্পনা করার জন্য এভাবে ফিসফিস করছে হয়তো। তেমনি রত্নাবাদ সেরকমই আচরণ করছে। গরিব আদরের সাথে জবাব করলো রত্নাকে। জরুরি ডাকলেন? কিছু হয়েছে? রত্না প্রথমে গৌরীকে অসন্তোষ চোখে পরখ করে মাথা থেকে পা পর্যন্ত, এরপর পায়চারি করতে করতে বেশ গম্ভীর গলায় বললেন, তুমি জানো আহির কে? আহির কে? প্রশ্নটা রীতিমতো নির্বাক করলো গৌরীকে। তিনি সাধারণ কেউ না। সে এখন পর্যন্ত তাকে একজন গোয়েন্দা রূপে দেখেছে, আজ প্রেমিক পুরুষ, একজন জ্ঞানী। আর কিছু জানার ছিল না। গৌরী কোনো জবাব দিল না। রত্না বেগম পা স্থির করে দাঁড়ালো। ঘূর্ণের মতো শরীর ঘুরিয়ে গৌরীর দিকে তাকালেন। বলেন, সাইদ আলী মির্জার একমাত্র সন্তান। শহরে এক নামে সাইদ আলী খানকে সবাই চেনে। একজন বিজনেসম্যান। তার একমাত্র ছেলে আহির মির্জা, সবাই চেনে। একজন গোয়েন্দা। তুমি জানো কত মেয়ে ওর বউ হওয়ার জন্য লাইন বেঁধে দাঁড়িয়ে? আশ্চর্য, গৌরী এসব কিভাবে জানবে? তাকে সব কথা কেন শোনাচ্ছে? সে তো হয়ে যায়। নিস্তব্ধ চোখ দুটি ফেলে দেখে রত্না বেগমকে। হয়তো উনি এখন এমন কিছু বলবে যা গৌরীর জন্য অপ্রস্তুতকর নয়। তার অভিব্যক্তির পূর্বাভাস বলে দিচ্ছে। গৌরী কোনো প্রতিক্রিয়া করছে না। রত্না বেগম মূল কথা শোনার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। রত্না বেগম রীতিনীতি নিয়ে বললেন, আমি গতকাল আহিরকে কল করে আশ্চর্য হয়েছি। সে উচ্চ বংশের ছেলে হয়ে কিভাবে নিচু পরিবারের মেয়েকে ভালোবাসতে পারে, যা নিজস্ব কোনো ঠিকানা নেই, না আছে বাবার পরিচয়। কি যোগ্যতা আছে তোমার আমার ছেলের বউ হওয়ার? শুধু রূপ থাকলেই হয় না, গুণেও থাকতে হয়, শুনতেও হয়। তোমার ভোলা ভালা ছেলেটাকে প্রেমের ফাঁদে ফেলেছ। উন্মাদ হয়ে গেছে আমার ছেলে, নিশ্চিত জাদু করেছ। এটুকু বলেই থামলেন তিনি। ঠোঁট বাঁকিয়ে হাসলেন একগাল, যেন কিছুটা তাচ্ছিল্য মিশ্রিত। গৌরীর ইন্দ্রিয় আবিষ্কার করলো এক বিষাদ বয়ে যাওয়া বাতাসকে। মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ালো। চোখ দুটোর পলক ফেলতে ভুলে গেছে। শিহরণ জাগিয়ে ঢোক গিলল। জবাব দিতে পারল না সে। রত্না বেগম পায়চারি শুরু করে। কাঁধ থেকে ফেলে রাখা শালটা বাতাসে দুলছে। পুনরায় ধীর কণ্ঠে
কঠিন স্বরে আবিষ্কার করে বললেন, তোমার গ্রামের মেয়ে শহরে সহজ সরল ছেলেকে পেলে কিভাবে গলায় ঝুলে পড়তে হয় এ পথ খুবই ভালো খুঁজে বের করতে পারো। নিশ্চয়ই কুৎকাত এর জল পড়েছে আমার ছেলের পেটে, নয়তো আমার ছেলের মতো মানুষ তোমার মতো মেয়ের প্রেমে পড়তো না। অবিশ্বাস্য বিষয় এটি। গৌরী বাকরুদ্ধ। আহির তাকে একবার বলেছিল গতকাল তার মা বাবা আসছে। গৌরী আগ্রাহ্য নিয়ে অপেক্ষা করেছিল বটে, নতুন জীবনে পা রাখবে ভেবেছিল, ছোট একটি সংসার সাজাবে চেয়েছিল। আজ যে সবটা ধুলেতে মিশে গেল। মিশিয়ে দিলেন এই রত্না বেগম। আমি আজ এখানে এসেছি তোমাকে বউ করে নিয়ে যেতে নয়, সাবধান করতে। আগামীকাল আমরা চলে যাব। আহিরকে বলবে তোর হবু আহিরকে বলবো তুই তোর হবু বউকে নিয়ে শহরে চলে আয়, যেখানে বসে তোদের বিয়ে দিব। কিন্তু তুমি এখনই কোথাও চলে যাবে, অনেক দূরে, যাতে আহির তোমায় খুঁজে না পায়। তুমি ঠিক কোথায় যাবে আমি জানি না, তবে তোমাকে যথেষ্ট পরিমাণ টাকা দিব। চলে যাও সেই টাকা নিয়ে। কি বলছেন আপনি এসব? মা হয়ে ছেলেকে আঘাত করতে চাইছেন? অতঃপর তার মুখ খুলল যেন। একদম মুখে মুখে কথা বলবে না। ওর বিয়ে আমরা সম্রাট পরিবারে দিব, বুঝলে মেয়ে? গৌরী ফিক করে হেসে ফেলল। সিনেমার কাহিনীর মতো একটা গল্প সাজাচ্ছেন, টাকার লোভ দেখিয়ে দূরে ঠেলে দিচ্ছেন। তুমি যা মনে করো, কিন্তু আমি চাই না তুমি আমার ছেলের বউ হও। তুমি না আহিরকে ভালোবাসো? তুমি কি চাও তোমার মতো মেয়েকে বউ করে সারা জীবন পস্তাক, বন্ধুদের সামনে অপমানিত হোক? গৌরী থেমে গেল। তার নিঃশ্বাস বারে বার ওঠানামা করছে, চোখের পাপড়িগুলো দ্রুত খুলল সে। সেই সাথে রত্নার এই প্রশ্নটা বারবার চারপাশে ঘুরছে, প্রতিধ্বনি হচ্ছে, তুমি কি চাও তোমার মতো সারা জীবন আহির পস্তাক, বন্ধুদের কাছে অপমানিত হোক? হ্যাঁ, ঠিকই তো। তার বাবা পরিচয় নেই, তিনি থেকেও ছিলেন না। তার বাবা বেশ নামডাক থাকা সত্ত্বেও সে বঞ্চিত তার আদর ভালোবাসা থেকে। বড় হয়েছে কুড়ে ঘরে, রাজপ্রাসাদ যে তার ঠাঁই হয়নি। কি ভাবছো? গৌরী সেকেন্ড কয়েক কিছু ভাবলো, জবাব দিল না। আপনার জন্য আমি আমার ভালোবাসাকে কোরবানি দেব না। এই কথাগুলো আপনার ছেলেকে বলবেন। সে যদি আমাকে প্রত্যাখ্যান করে তবে আমি তার থেকে দূরে চলে যাব, বলে গৌরী চলে গেল ব্যস্ত পায়ে। রত্না বেগম গৌরীর কঠিন স্বরে ক্ষিপ্ত হল। আহির ও রাফিদ গেল মাস্টার বাড়ির দিকে। বাড়ি যেন ঝিম মেরে গেছে, কাউকে দেখা যাচ্ছে না। পথের ধারে লন্ঠন জ্বলছে, বাড়ির ভেতরখানায় গরু বাঁধা। মাস্টার এখন খামার থেকে বোধহয় কোনো দরকারে নিয়ে আসছে। রাফিদ দুকি মারল, কোথাও কাকে দেখা যাচ্ছে না। গেল কোথায় সবাই? বলল রাফিদ। বাম হাতের উল্টো দিকটা দিয়ে কোমর ধরে রেখেছে, ডান হাতটা দিয়ে মুখ পরিষ্কার করছে। হয়তো ভেতরে আছে, চলো ডেকে দেখি। আহির বলল, কি বলবো? কেন এসেছি যদি জিজ্ঞেস করে? জিজ্ঞেস তো করবেই, কিছু একটা বলতে হবে, বলে রাফিদ মাস্টার চাচা বলে ডাকে। ভেতর থেকে কারো সাড়া এলো না, শুধু ভেসে এলো পশ্চিমের হিমেল শীতল হাওয়া। রাফিদ অপেক্ষা করে মিনিট দুয়েক। এমন সন্ধ্যায় ঘরের ভেতর সবাই ঘাপটি মেরে কি করছে ভাবছে। সচরাচর এমন সময় হয়নি কখনো। মোহিনীকে কুঠুরিতে দেখা যায়, আজ আর দেখা যাচ্ছে না। আহির বলল, পরে আসবো, হয়তো এখন তারা কোনো কারণে ব্যস্ত আছে। রাফিদ আহিরের কথা মেনে নিল আপাতত, তবু তার মনটা স্থির হয়ে উঠল না কেন কারণে যেন। বাড়ির পথে হাঁটতে শুরু করলো। যেতে যেতে পড়তে দেখা হয় মাস্টারের সাথে। রফিদ ওনাকে দেখে লম্বা সুরে সালাম দিল। মাস্টার সালাম নিল, তবে সময় করে। সালামের জবাব দিয়ে উনি চলে গেল। সাথে দেখলেন একজন মৌলভী। রাফিদ কিঞ্চিত অবাক হলো। মাস্টারের যাওয়ার পানে দেখলো যেতে যেতে মৌলভী এবং মাস্টার হাত নাড়িয়ে নাড়িয়ে কোনো বিষয়ে কথা বলছিল। রাফিদ সে বিষয়ে কিছু বলার আগে আহির তাকে বাধা দিল। বলল, মাস্টারকে তো সুবিধার মনে হলো না, কিছু একটা তো নিশ্চিত হয়েছে। কেমন অস্বাভাবিকভাবে সালামের জবাব দিল, মনে হয় কেউ তাড়াচ্ছে। হলেও হয়তো ব্যক্তিগত। বাদ দে, চল যাই, বলল রাফিদ। মায়াদার মায়ের ঘরে বারান্দায় দভঙ্গিতে বসে আছে, শরীরটা হেলিয়ে রেখেছে রেলিংয়ের সাথে। শালক ঘরের বারান্দা থেকে তাদের পারিবারিক কবরস্থানটা
পরিষ্কার করে দেখা যাচ্ছে। রাতে 4টা উদাহিত হয়েছে সবে। মৃদু আলোতে মীরের কবরটি দেখা যাচ্ছে পরিষ্কার। মায়া ঠিক মীরকেই দেখছে যেন। হঠাৎ যেন তার পৃথিবীটা থমকে যাওয়া মানুষটার ভেতরেই মেরে মরে গেছে। দেহটা দুনিয়া থেকে শুধু এখন মরেছে, কিন্তু অস্তিত্ব রেখে গেছে। কিছু বলতে পারছে না, শুধু চোখে জল গড়িয়ে পড়ছে। জলটুকু মোছার মতো শক্তি তার নেই। সবটুকু শক্তি তো গতকালে বিসর্জন দিয়েছে সে, দিতে হয়েছে। একটু পরপরই ডান হাতের দিকে দেখে, যখনই মনে হয় এই হাতটি দিয়ে তার স্বামীকে বিষ দিয়েছিল। তাৎক্ষণিক সর্বাঙ্গে খিঁচুনি উঠে যায় তার, দম ভারী হয়ে আসে। মাথার চুলগুলো টেনে ধরে দু হাতে। আর যখন মীরের সমাধির ফলকে তার নামটির আগে মরহুম যোগ দেখে সে চেয়ে চেয়ে ঘরটা কাত করে দেখছিল। যদি কথা বলার শক্তি থাকতো, যদি নিজের নিয়তিকে, মৃত মানুষটিকে ফিরিয়ে আনতে পারত, তবে সে তাই করত। হলো না, সেই সৌভাগ্যটুকু হলো না। তাদের পথ চলা দীর্ঘ হলো না। ভাগ্য ধ্বংসের সেরা শেষ প্রান্তে এসে পুনরায় ধ্বংস করলো মীরকে। সে পেল না মানুষটিকে। যদি না পাওয়ার খাতায় কারো নাম উল্লেখ হতো, তবে মীর জাফর খানের নামটাই প্রথমে থাকতো। মায়া ধীর হাতে বুকটা সোজাসুজি করে তুলল, যেন মীরকে স্বামী হিসেবে বরণ করলো মায়া। সে হতেই অজান্তে তুলে নিল নীল বিষ। মীর অবচেতন, আর মায়ার পৃথিবী যেন চিরতরে স্তব্ধ। রাত 10টার দিকে বুলবুলকে দিয়ে সংবাদ পাঠালো আহির গৌরীর কাছে। তাকে ডাকছে। আহির অপেক্ষা করছে বাড়ির উঠানে। তার মন ভীষণ ব্যাকুল। অপেক্ষা করছে। একটু পরপর করুণ কণ্ঠে রেশধ্বনি তুলছে। আহির অগ্নিলের কাছে এগোলো, তার গায়ে আলতোভাবে হাত রেখে আদর করলো, কিন্তু শান্ত হচ্ছে না অগ্নিল। তার দু চোখ ভেজা জলে। আহির ওকে ছুতেই কেঁদে দিতে ইচ্ছে করলো। তোর বন্ধুর সাথে আমার বন্ধু চিরতরে হারিয়ে গেছে। যদি পারিস তবে দোয়া করিস তোর বন্ধু যাতে পরপারে ভালো থাকে। সৃষ্টিকর্তা চাইলে পরপারে আমাদের আবার দেখা হবে। বুলবুল দৌড়ে আসে আহিরের কাছে, হাতেটুকু ভার দিয়ে প্রথম দফা হালকায়। এরপর বলল, বাবু, গৌরী আপা বাড়িতে নাই। আমি ওনাদের বাড়িতে গেছি, তালাবদ্ধ। আহির ভুরু ভাঁজ করে জানতে চাইলো, কি বলছো? ও হঠাৎ কোথায় যাবে? জানি না বাবু, সন্ধ্যার সময় মালকিন তারে বাইরে আসতে কইছিলেন। তাদের ক্ষুদ্র আলোচনায় হাজির হলো রাফেদ। সে বাড়ির বাইরে থেকে ফিরে আসছে সবে। তাকে বেশ উত্তাপ দেখালো। আহির রাফেদের দিকে দু কদম এগিয়ে যায়, এমনভাবে দৌড়ে এলো যেন কেউ ধাওয়া করেছে। রাফিদ থেমে থেমে বলল, মীরের কবরের কাছে ছিলাম। 4 দিন, চারদিক নির্জন। এত রাতে কেউ বাইরে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এহেন সময় আমি বাঁশির সুর পেলাম। দক্ষিণ থেকে সুরটা ভেসে আসছিল। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। বাঁশির সুর থেমে যাওয়ার পর অশ্ব দৌড়ানোর আওয়াজ পাই। আমার কেন যেন মনে হচ্ছে এটাই সেই সুফিয়ান হায়দারের বাঁশির সুর।